কাশ্মীরে পাকিস্তানের একাধিক হামলার দাবি ভারতীয় গণমাধ্যমে প্রতিহত করেছে দিল্লি। নিরপেক্ষ তদন্ত চায় চীন। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এশীয় উন্নয়ন ব্যাংক প্রেসিডেন্টের প্রশংসা। এডিবির আরও সম্পৃক্ততা চান অর্থ উপদেষ্টা। হজে গিয়ে আরও এক বাংলাদেশের মৃত্যু। এখনো ভিসার অপেক্ষায় 1797 জন। আবেদন করা সবাই যেতে পারবেন, আশ্বস্ত করছে হজ অফিস। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত। দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। এর আগে আপনি যেমনটা জানিয়েছিলেন যেই দাবিতে ছাত্র জনতা এখানে এসেছে, অর্থাৎ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং দলটিকে নিষিদ্ধ করা, এছাড়া আরও কিছু তারা দাবি তুলেছে, যে রাষ্ট্রপতির অপসারণ এবং যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে বিচার ত্বরান্বিত করার কথা তারা বলছিল, দাবি তারা তুলছিল। এবং প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না এলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, যমুনার সামনে থেকে তারা সরবেন না, সেরকম একটা বার্তা তারা দিয়েছিলেন। এবং এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এখন সেখানে কি অবস্থা দেখছেন? তারা কি আজ রাতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন? এই মুহূর্তে আমরা আছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির শীর্ষ নেতারা অবস্থান করছেন। ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান এবং এনসিপির শীর্ষ নেতা, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সেসব নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত 10টার পর থেকে যে আন্দোলন বা বিক্ষোভ অবস্থান কর্মসূচি এখানে চলছে সেটি কিন্তু এখনো চলছে। এবং শুরুর দিকে উপস্থিতির মাত্রা কম থাকলে কিন্তু রাত যত বাড়ছে উপস্থিতির মাত্রা অনেক বাড়ছে। একটু আগে নাহিদ ইসলামের নেতৃত্বে অনেক বড় একটি মিছিল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে কিন্তু সবার কণ্ঠে একটি দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং অভ্যুত্থানে 9 মাস পেরিয়ে গেল, বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এজন্য তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এবং আজকে সারাদিন কিন্তু টক অব দ্য কান্ট্রি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিচারের আওতায় আনার বিষয়টি কিন্তু টক অব দ্য কান্ট্রি ছিল। কারণ আপনি জানেন আজকে আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ থেকে চলে গিয়েছেন বিদেশে। এবং তিনি কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন, কারণ তার বিরুদ্ধে জুলাই গণহত্যার অভিযোগ মামলা রয়েছে, এমন একজন ব্যক্তি কিভাবে দেশ থেকে চলে গেলেন, এই বিষয়টি কিন্তু সামনে নিয়ে এসেছেন এনসিপি বা জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন সেসব নেতারা। কারণ তারা বলছেন যে অভ্যুত্থানের চেতনা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, সেই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে তারা নানা গড়িমসি করছে। এবং উপদেষ্টাদের মধ্য থেকে একটি অংশ আওয়ামী লীগের বিচার নিয়ে তারা নানাভাবে দীর্ঘসূত্রিতা করছেন, যেন আওয়ামী লীগের বিচার না হয়। এটিকে বাদ দিয়ে তারা সংস্কার এবং জাতীয় নির্বাচন কবে হবে এটি নিয়ে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। এগুলো নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন প্রধান উপদেষ্টা যাকে তারা অনেক স্বপ্ন নিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছিলেন, তার কাছ থেকেও তারা যেসব বক্তব্য শুনছেন সেসব বক্তব্য তারা নানা হতাশার কথা বলছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলছেন আওয়ামী লীগ আগামী দিনে রাজনীতি করবে কি করবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা এটি সিদ্ধান্ত নেবে দেশের রাজনীতিবিদরা। এই ঘটনাগুলো কিন্তু সামনে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি এই আজকের আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি, সেখানে এই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন সেই আহতদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা পুঙ্গ হসপিটাল থেকে রাত 11টার দিকে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং এরপর থেকে তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা নানা স্লোগানে তারা বলছেন যে আশা নিয়ে তারা নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার যুদ্ধে তারা লিপ্ত হয়েছিলেন, যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তারা এই জুলাই আন্দোলন করেছিলেন, সেই 9 মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের গড়িমসি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসা তাদের জন্য হতাশার এবং দুঃখের এবং কষ্টের। এবং তারা বলছেন যারা এই আন্দোলনে নিহত হয়েছেন এটি তাদের জন্য এক ধরনের হতাশার এবং কষ্টের। এই জন্য তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আজকে তারা এখানে যেহেতু অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে ততক্ষণ পর্যন্ত উঠবেন না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসবে
উপদেষ্টা পরিষদের সদস্যরা এসে এখানে এসে তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে কিন্তু উঠবেন না, এমন ঘোষণা বা এমন কথা তারা বলছেন এবং নানা স্লোগান দিচ্ছেন। এবং যে স্লোগানগুলো আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফেসিবাদের বিরুদ্ধে বা আন্দোলনকে সফল করার জন্য বাংলাদেশের মানুষ একটা তার দাঁড়িয়ে গিয়েছিল, যে স্লোগানগুলো দেখছিলাম বা শুনেছিলাম, সেই স্লোগানগুলো কিন্তু আমরা আজকে এখানে শুনছি এবং দেখছি। এবং আপনাকে বলে রাখি, এই 9 মাসের মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনেক আন্দোলনকারী, অনেক সংগঠন নানা সময় অবস্থান নিয়েছেন নানা দাবি দাওয়া নিয়ে, এবং সেই দাবি দাওয়াগুলো পূরণের সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়েছেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম তারা। কিন্তু আজকে একেবারেই ভিন্ন একটা চিত্র আমরা দেখলাম। সেই চিত্রটা হচ্ছে আজকে এখানে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গভীর রাত, মধ্যরাত, রাত 1টা বাজে তখনও তারা অবস্থান করছেন। এবং আরেকটি বড় ঘটনা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা ছিলেন এবং জুলাই আন্দোলনের যিনি অন্যতম সমন্বয়কারী বা সমন্বয়ক ছিলেন, সেই নাহিদ ইসলাম, তিনি তথ্য উপদেষ্টা ছিলেন। এক সময় আমরা তাকে দেখেছি আর নানা ধরনের দাবি দেওয়ার সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার জন্য তিনি একসময় আশ্বাস দিতে আসতেন এবং তিনি দাবি দেওয়াগুলো মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিতেন। আজকে আমরা একেবারে ভিন্ন চিত্র দেখছি, কারণ সেই দাবি দেওয়াগুলো আজকে দাবি দেওয়া পূরণের জন্য এই যমুনার সামনে আসেননি নাহিদ ইসলাম, বরং তারা আজকে এসেছেন নিজেদের দাবি দেওয়া নিয়ে। আর সেই দাবিটি হচ্ছে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তার যারা সহযোগী ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং আওয়ামী লীগের যতগুলো সহযোগী সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধকরণ করা, এবং যারা এই আন্দোলনে গুলি চালিয়েছিল, যারা এই আন্দোলনে নির্যাতন চালিয়েছিল, যারা এই আন্দোলনকে দমনের জন্য শক্তি প্রয়োগ করেছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু আজকে এখানে সবাই একত্রিত হয়েছেন। এবং এনসিপি বা এই জুলাই আন্দোলনের শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারা এই আন্দোলনে কিন্তু আজকে তারাও সামিল হয়েছেন এবং তাদের কণ্ঠে আবারও কিন্তু ভেসে উঠছে, তাদের কণ্ঠে আবারও শোনা যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে নানা গড়িমসি করবে, নানা ধরনের ছল ছাতুরি করবে, তারা তাদের বিরুদ্ধে আন্দোলনের নামের ঘোষণা দিয়েছেন। কারণ তারা বলছেন 36 দিনের যে আন্দোলন ছিল সেখানে 1500-এর অধিক বেশি মানুষ আহত হয়েছেন, 1500 অধিক মানুষ নিহত হয়েছেন, 1.5 লক্ষ মানুষ আহত হয়েছেন। তারা পুলিশে এসে গুলির মুখে তারা যেহেতু আন্দোলন করতে পেরেছেন, তারা যেহেতু বুক চিতে নিজেদের জীবন দিয়ে ফেসিবাদ মুক্ত করতে পেরেছেন, 5 আগস্ট শেখ হাসিনাকে তারা বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছেন, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বা যারা ফেসিবাদী আমলের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল তাদেরকে যেহেতু তারা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা আরও একবার মাঠে নামবেন। এবং সেই মাঠে নামার প্রথম ধাপ হবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। এবং যদি কিন্তু কোনো প্রশ্নবোধক ছাড়াই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চায়, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা যে জুলাই গণ অভ্যুত্থানের বিচারের দাবিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেখানে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগের বিচারকে ত্বরান্বিত করা এবং যারা দেশ থেকে বিদেশে পালিয়ে গেছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসা, এবং যার যতটুকু অপরাধ আছে তাদেরকে সেই অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া। এবং যখন এনসিপি বা ছাত্র জনতা এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা এমন একটা সময় আন্দোলনে নামছেন যখন বিচার এবং সংস্কার ইস্যুতে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকার নানাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে আরও একবার আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ছাত্র জনতা বা এনসিপি, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা আবারও মাঠে নামলেন। এবং আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের ঢোকার প্রধান যে গেটটি, সেই গেটের সামনে বসে রাত 10টার পর থেকে আমরা তাদেরকে অবস্থান করতে দেখছি। এখন রাত 1:09 বাজে, 3 ঘন্টার অধিক সময় কিন্তু অতিক্রম হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই ছাত্র জনতার নেতৃবৃন্দ বা ছাত্র জনতা যারা আছে তাদের অবস্থান কর্মসূচি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুধু এনসিপি বা এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখানে আসেননি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী দল বা হেফাজতের নেতৃবৃন্দকেও আমরা কিন্তু তাদেরকে এখানে দেখেছি। মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আশফাককে আমরা দেখতে পাচ্ছি, যিনি এখানে এসেছেন। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এনসিপি বা ছাত্র জনতা যে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই মধ্যরাতে আমরা তাদেরকে এখানে এসে দেখি তারা তাদের সাথে সংহতি জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপ বাংলাদেশ, যারা আরেকটি জুলাই অভ্যুত্থানের আরেকটি প্ল্যাটফর্ম, তাদের নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতৃত্বে দেখতে পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন সংগঠন, বিভিন্ন ইসলামিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা এই জুলাই অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে
তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা এই মধ্যরাতে এখানে এসে তাদের সমর্থনের জানান দিচ্ছেন। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশিরভাগ ইসলামী দলগুলির একটি অবস্থান হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ তাদেরকে যদি বিচারের আওতায় না নিয়ে আসা যায় তাহলে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছিল, যারা আহত হয়েছে, এদেশের মানুষ নিজেদের বাড়িঘর হারা হয়েছে, তাদের সেই আশা পূরণ হবে না। এই জন্য এই আজকের মধ্যরাতে তারা আজকে এখান থেকে সফলতা নিয়ে, অর্থাৎ বিগত 9 মাসে যেটি সম্ভব হয়নি, বিগত 9 মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকার যেহেতু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি, আজকে এখান থেকে তারা চূড়ান্ত এবং স্পষ্ট ঘোষণা, কোনো আশ্বাস নয়, ঘোষণা এবং সেই সিদ্ধান্তের প্রতিফলন তারা দেখতে চান। এমন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা এখানে নানা স্লোগান দিচ্ছেন এবং যে স্লোগানগুলো আমরা সেই 36 দিনের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে দেখতাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ, যিনি এই 36 দিনের অর্থাৎ জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সামনে থেকে নানা স্লোগান দিয়ে যারাই আন্দোলনকারী ছিলেন তাদেরকে উজ্জীবিত রাখার চেষ্টা করেছেন। আজকে কিন্তু আমরা তাকে আবারও সেই ভূমিকায় দেখতে পাচ্ছি। তিনি এখানে নানা স্লোগান দিচ্ছেন এবং নানা বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্য ঘিরে তার বক্তব্য কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট ছিল, সেটি হচ্ছে অবশ্যই যদি কিন্তু কেন ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ফেসিবাদী দল হিসাবে, গণহত্যাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তার যারা সহযোগী সংগঠন তাদেরকে নিষিদ্ধ করতে হবে, যারা এই গণহত্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে উস্কানি দিয়েছে, সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, যারা গণহত্যা চালিয়ে প্রশাসনের সহযোগিতায় এই দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এমন কথাগুলি আমরা কিন্তু শুনতে পেয়েছি। রাত 10টায় হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এখানে শুরুতেই তিনি একাই একটা ছোট মিছিল নিয়ে এখানে এসেছিলেন। প্রথম দিকে পুলিশ এখানে বাধা দিলেও তারপরে কিন্তু বাধা টপকে তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন। এরপর থেকেই কিন্তু আমরা দেখছি একের পর এক ছোট ছোট মিছিল নিয়ে এসে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা একত্রিত হচ্ছেন। এবং বলে রাখি, যখন এই অবস্থান কর্মসূচি হচ্ছে, যখন নানা স্লোগান হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, ঠিক সেই মুহূর্তে কিন্তু বাসভবনের ভিতরে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখন পর্যন্ত তার দফতর থেকে বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দপ্তরের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত কিন্তু আসেনি, তারা কোনো আশ্বাস বা কোনো বক্তব্য রাখেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা যখন আসছেন না তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যারা আছেন, এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্র জনতা যারা আছেন, তারা এখানে এসে নানা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন শুধু আজকের রাত নয়, যদি তাদেরকে এখানে দিনের পর দিনে অবস্থান করতে হয় তারা এখানে অবস্থান করবেন। আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ তারা এখানে আজকে নিশ্চিত করে এখান থেকে তারা বিদায় নিতে চান। এবং সেই বিক্ষোভ মিছিল আশেপাশের অঞ্চলে কিন্তু, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে রাস্তা সেই রাস্তার চারপাশে ছড়িয়ে গেছে এবং প্রধান উপদেষ্টার বাসভবনের জন্য নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, রেফা, ডিবি, এসবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য যারা, তারা এখানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার যে রাস্তাটি আছে সেই রাস্তাটিকে তারা ব্যাপকভাবে নিরাপত্তা দিচ্ছেন। আমরা একটু আগে দেখেছিলাম পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা আসলে কোনো অ্যাকশনে যান কিনা, এমন একটা অবস্থা কিন্তু আমরা দেখেছিলাম। বিশেষ করে রমনা জোনের যিনি ডিসি আছেন মাসুদুর রহমান, তার নেতৃত্বে তারা কোনো অ্যাকশনে যায় কিনা বা তাদেরকে উঠিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা করে কিনা, এমন একটা অবস্থান কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু সেই অবস্থানটির সমাপ্তি ঘটেছে। আমরা তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্বে তাদেরকে অবস্থান করতে দেখছি। অপরপক্ষে যারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং অন্য যে ইসলামিক দল বা অন্য রাজনৈতিক দলগুলো আছে, ছোট রাজনৈতিক দল, তাদের নেতৃত্বে যখন এখানে হচ্ছে বিক্ষোভ মিছিল বা অবস্থান কর্মসূচি হচ্ছে, তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে বা বাসভবনের থেকে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। মধ্যরাত পর্যন্ত সে বিক্ষোভ মিছিল চলছে, মধ্যরাত পেরিয়ে গেছে, রাতের একটার বেশি, একটার অতিক্রম করে ফেলেছে এখন পর্যন্ত, অর্থাৎ 3.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। ফলশ্রুতিতে
আজকে যারা এখানে আন্দোলনকারী আসছেন বা এনসিপি নেতৃবৃন্দ যারা আসছেন তারা কিন্তু একটা স্পষ্ট ঘোষণা দিয়ে এখান থেকে বের হতে চান। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের অন্য নেতৃবৃন্দ বা ইনকিলাব মঞ্চের যারা অন্য, এক কথায় যারা 36 দিনের আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন আজকেও আমরা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি। একটি বিষয়কে কেন্দ্র করে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে তারা কোনো বক্তব্য রাখে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তারা কোনো কথা বলেন কিনা সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইফিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ সুমন। সুমন, ওখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আসিফ টিপু। আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফিকে গ্রেপ্তারের চেষ্টার প্রতিবাদে কিন্তু আজকে রাত 11:30টার পর থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন এবং তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফিকে কোনো অবস্থাতেই তারা এখানে গ্রেপ্তার করতে দিতে চান না বলে আমাদেরকে জানিয়েছেন। এখানকার বিক্ষুব্ধ জনতা তারা বলছেন আইবি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এখানে দলমত নির্বিশেষে তারা এখানে জড়ো হয়েছেন তারা, এবং এখানে কোন দলমতের ঊর্ধ্বে থেকে তারা ডাক্তার আইবির পক্ষে এখানে অবস্থান করছেন এবং তারা যে কোনো মূল্যেই আইবিকে তারা গ্রেফতার করতে দিতে চান না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাত 11:30টার পর থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে সড়ক অবরোধ করে এখানে অবস্থান করছেন এবং এখানে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আশেপাশের বাড়ির যে গৃহবধূরাও কিন্তু এখানে তারা সড়ক অবরোধ করে এবং সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফির বাড়ির সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং বাড়ির সামনে অবস্থান করে তারা কিন্তু এখানে রাত 11:30টার পর থেকে কিন্তু বিক্ষোভ করছেন। এখানে রাত আপনাদেরকে জানিয়ে রাখি, রাত 11:30টার পর কিন্তু এখানে পুলিশের একটি গ্রুপ ডাক্তার সেলিনা হায়াত আইফির বাসভবনে এসেছেন এবং তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফিকে গ্রেপ্তারের জন্য কিন্তু এখানে তার বাড়িতে ভিতরে প্রবেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এই তাকে গ্রেপ্তারের চেষ্টার খবর পেয়ে কিন্তু এই বিক্ষুব্ধ জনতা, বিশেষ করে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের দেবক এলাকাবাসী তারা কিন্তু এবং আশেপাশের এলাকার লোকজনও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এই যে সড়কগুলোর যেসব প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু বাঁশ এবং বিভিন্ন ধরনের বস্তা ফেলে তারা কিন্তু বালির বস্তা ফেলে কিন্তু এখানে তারা সড়ক ব্যারিকেড দিয়েছেন এবং তারা এখানে দলমত নির্বিশেষে তারা সাধারণ জনগণ বলছেন যে তারা যে সিটি কর্পোরেশনের যে 3বারের সাবেক মেয়র, সফল মেয়র, তাকে তারা গ্রেপ্তার করে দিতে চান না বলে জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল সংখ্যক জনতা কিন্তু এখানে গভীর রাতেও কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা একটু পরপরই বিক্ষোভ করছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন যে মেয়র আইবি সে যে দলেরই হোক না কেন তাকে যেসব মামলা দেওয়া হয়েছে সেই সব মামলা তাকে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে এলাকার লোকজন তারা দাবি করছেন যে এখানে তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে বলে তারা দাবি করছেন এবং এখানে তারা যে কোনো অবস্থাতেই সাবেক মেয়র আইবিকে তারা গ্রেপ্তার করতে দিতে চান না বলে জানিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের যে সাবেক মেয়র আইবির যে বাসভবন, সেই বাসভবনের যে প্রবেশ মুখগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এখানে কিন্তু বাড়ির ছাদেও এবং বিভিন্ন যে গেট রয়েছেন সেই গেটের মধ্যেও কিন্তু তারা বিক্ষুব্ধ জনতা অবস্থান। সুমন, আপনাকে ধন্যবাদ। ভারত শাসিত কাশ্মীরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে বৃহস্পতিবার রাতে একাধিক হামলা চালায় পাকিস্তান। হামলার পর কয়েকটি স্থানে জরুরি সতর্কতা জারি করা হয়, সেই সাথে পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। এদিকে হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের বিমান বাহিনী। জম্মু কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাব, রাজস্থান সহ বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। দুই দেশের সামরিক উত্তেজনার মধ্যেই ভারতের ছোড়া 25টি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। জানায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে পাক সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ভারত।
অন্যদিকে ইসলামাবাদকে মোকাবেলায় সর্বদলীয় বৈঠকে ঐক্যের ডাক দিয়েছে দিল্লি। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন সংঘাতে রূপ নিয়েছে। গেল দিন পাকিস্তানের একাধিক স্থানে বিমান হামলায় বেশ কয়েকজনের প্রাণ গেছে। এসব ঘটনার দিন না পেরোতেই লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের ছোড়া ইসরায়েলের তৈরি বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের খবর জানান। বলেন, অনুপ্রবেশের সময় এসব ড্রোন ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে কিভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার ফিরিস্তি জানায়নি দিল্লি। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সম্ভাব্য হুমকি ও হামলা মোকাবেলায় ভারতীয়দের মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এমন বার্তা দেন তিনি। এ সময় ভারতীয় সেনাবাহিনীর সাহসী কর্মকাণ্ডের প্রশংসা করেন অমিত শাহ। পাকিস্তানের হুমকি মোকাবেলায় করণীয় নিয়ে ভারতীয় আমলা সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শক্ত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আসমাতুলি, নিউজ 24। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় বাংলাদেশি সহ 1270 জনকে আটক করা হয়। তামান সুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে 165 জন বাংলাদেশি ছাড়াও 18 জন মিয়ানমার এবং 9 জন ইন্দোনেশিয়ার নাগরিক আটক হয়েছেন। কুয়ালালামপুর সহ বিভিন্ন স্থানে চালানো এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৈরুতের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল জুবায়ের সালেহিন তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন লেবাননের রাষ্ট্রপতি জেনারেল মিশেল আউন। রাষ্ট্রপতি আউন নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে বৈরুত বিস্ফোরণের পর বাংলাদেশের মানবিক সহায়তার প্রশংসা করে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবারে জানাবো খেলার সংবাদ। পিএসএল এর পর ভারতের ধর্মশালায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লির ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হুট করে ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়ায় পর পরিত্যক্ত হয়ে গেছে আইপিএল এর পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ। ধর্মশালায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব 10 ওভার 1 বলে 1 উইকেটে 122 রান করার পর একে একে নিভে যায় 3টি ফ্ল্যাট লাইট টাওয়ার। মিনিট 10 পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর মধ্যে আইপিএলের একটি ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে বাধ্য হয়েছে আয়োজক। আগামী রোববার ধর্মশালায় মুখোমুখি হওয়ার কথা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের, কিন্তু নিরাপত্তার কারণে আহমেদাবাদে সরিয়ে নেওয়া হয়েছে ম্যাচ। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।